দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা একদম বেসিক থেকে আজকে শুরু করবো। তো আমাদের আজকে যে টপিকগুলো আমরা যতটুকু দেখার চেষ্টা করবো, তো তারপর ডাটাবেস সিস্টেমস, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এই দুইটাই আজকে আমরা মূলত দেখবো। ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আসলে বিস্তারিত দেখবো না, জাস্ট দি ডেফিনেশন। বাট তার আগে নো এসকিউএল কি, মানে নন রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে নো এসকিউএল ব্যবহৃত হতো। নো এসকিউএল এ কি তোমার কোনো কোয়ারি লাগে না, since you already know that the database is non-relational, মানে হচ্ছে ওর সাথে অন্য কোনো কিছু সম্পর্ক নেই। তুমি ডিরেক্ট ওই ডাটাবেসটাকে ফাইল থেকে বের করে আনতে পারো। যদি ধরো ফাইলে কোথাও একটা ডাটাবেস থাকে এরকম যে সেখানে শুধু স্টুডেন্টের নাম আছে, সো ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নিড এনি কাইন্ড অফ কোয়ারি, তুমি ডাটাবেসটাকে ধরে রিট্রিভ করতে পারো। কিন্তু পরে দেখা যায় যে এইটারও বেশ কিছু সমস্যা আছে। ধরো একটা ডাটাবেস আছে যেখানে সব স্টুডেন্টের নাম আছে, কিন্তু তুমি একটা পার্টিকুলার নামের কাউকে চাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে কোয়ারি লাগবে। সো সময়ের বিবর্তনে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসলো, এসকিউএল কোয়ারি আসলো, নন প্রসিডিউরাল, প্রসিডিউরাল দুই ধরনের ডিএমএল আসলো। তো আমরা সেগুলো এক এক করে আজকে দেখব। তো প্রথম কথা হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিছু কিছু পার্টিকুলার ডাটা সংগ্রহ করে রাখেন। প্রথম হচ্ছে কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। এই যে এর আগের দিন তোমাদেরকে আমি একটা পিডিএফ দেখাচ্ছিলাম, যে পিডিএফটা মূলত তোমাদের এই সকল ডিটেলস নিয়ে গঠিত। তোমাদের আইডি, নাম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার। সো এই ডাটাগুলো সব রিলেটেড, ইন্টার রিলেটেড। নামের সাথে মোবাইল নাম্বার জড়িত, নামের সাথে আইডি জড়িত, এবং নামের সাথে ডিপার্টমেন্ট জড়িত। অল দিস ডেটা আর ইন্টাররিলেটেড। এবং এই ডিবিএমএস অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে থাকে কিছু সেট অফ প্রোগ্রামস, যার মাধ্যমে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি। এবং সেই ডাটা অ্যাক্সেস করার বা ডাটা রিট্রিভ করার, বা একদম সহজ কথা বলতে গেলে ডাটা ম্যানিপুলেট করার, অর্থাৎ এডিট, ডিলিট, ইনসার্ট করার যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে এসকিউএল স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। We'll talk about it a bit later. And finally, an environment that is both convenient and efficient to use. কেন efficient, কেন convenient, এটা আমরা প্রপারলি বুঝবো যখন আমরা ফাইল সিস্টেমের ডাটাবেস নিয়ে কি কি অসুবিধা ছিল সেগুলো নিয়ে স্টাডি করবো। We'll talk about it next. তো এখন আপাতত যেটা দেখেছে, ডাটাবেস অ্যাপ্লিকেশন কোথায় কোথায় থাকতে পারে। ব্যাংকিং এ থাকতে পারে, ডাটা ট্রানজাকশনের ক্ষেত্রে, এয়ারলাইনে, ইউনিভার্সিটিজ, রেজিস্ট্রেশন গ্রেডস, এটা যেমন ইউক্যাম আছে। ইউক্যামে কিন্তু একটা ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্র, রুটিন ম্যানেজমেন্ট, এক্সাম মার্কস ম্যানেজমেন্ট, সবকিছু ডাটা সেট করা থাকে। এখন এই ডাটাবেজের অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। দিস ডেটাবেজেস টাচ এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ। এবং ডাটাবেজ অনেক বড় হতে পারে, ছোটও হতে পারে। বাট আর ডিবিএমএস যেটা রিলেশনাল ডাটাবেস, সেগুলো লিটারালি অনেক বড়ই হয়ে থাকে, বুঝছো? মানে একটার সাথে আর একটার কানেকশন, এইটার সুপার প্রাইমারি কি ওইটাতে ফরেন কি হিসেবে থাকে, ফরেন কি এই ডাটাবেস কে রেফারেন্স করে, হ্যান হ্যান ত্যান ত্যান অনেক কিছু থাকে। ডেটাবেসেস ক্যান বি ভেরি লার্জ and they touch all aspects of our life. University database example, application program examples, add new students, instructors, courses. তো যে এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা ইনসার্ট করতে পারি। তারপর থেকে রেজিস্টার স্টুডেন্টস ফর কোর্সেস অ্যান্ড জেনারেট ক্লাস রোস্টার্স। স্টুডেন্টদেরকে রেজিস্টার করে তাদেরকে কোর্সে সাইন করে দেওয়া হয় এবং তাদেরকে ক্লাস রুটিন প্রোভাইড করে। এখন আমাদের টিচারদের জন্য একটা রুটিন রোস্টার তৈরি করা হয়েছে। দ্যাট মিনস আমার ডিউটি হচ্ছে সোমবার এবং মঙ্গলবারে, তোমাদের কামরুল স্যারের ডিউটিও একই দিনে, সোমবার মঙ্গলবার। এবং আমাদের সাথে আরেকজন ম্যাডাম জয়েন করেছে, জিনিয়া ম্যাম। তো জিনিয়া ম্যামের ডিউটি রবিবার এবং বৃহস্পতিবার। সো এরপর আছে অ্যাসাইন গ্রেডস টু স্টুডেন্টস, কম্পিউট গ্রেড পয়েন্ট অ্যাভারেজেস, দ্যাট মিনস জিপিএ, অ্যান্ড জেনারেট ট্রান্সক্রিপ্টস। এরপর আছে ড্রব্যাকস অফ ইউজিং ফাইল সিস্টেমস টু স্টোর ডেটা। দেখো, আগে যেটা হতো যে সি প্রোগ্রামিং এ তোমরা পড়ছো, ফাইল সিস্টেম, ইনপুট আউটপুট এগুলো পড়ছো, যে দেখা যেত যে আমরা C#.NET এ কোন একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, কিংবা PHP লারাভেলে কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি।
এখন উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা হতে পারে ধরো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, আর ওয়েব অ্যাপ্লিকেশনটা হতে পারে ধরে নাও ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই দুইটা সিস্টেমই আমার কিন্তু স্টুডেন্টের ডাটা লাগবে। এখন হতে পারে এই দুইটা সিস্টেমই কোন একটা পার্টিকুলার ক্লাসের স্টুডেন্টরা আছে, মানে ওই ওয়েব অ্যাপ্লিকেশনে আমি ওই পার্টিকুলার স্টুডেন্টদেরকে রেখেছি এবং উইন্ডোজ অ্যাপ্লিকেশনও রেখেছি। সো ফলাফলস্বরূপ কি হলো যে ডাটা রিডান্ডেন্সি, মানে আমার যেখানে একটা যদি ডাটাবেস থাকতো যেখান থেকে আমি উইন্ডোজ অ্যাপ্লিকেশনেও ডাটা অ্যাক্সেস করতে পারতাম কিংবা PHP লারাভেলও অ্যাক্সেস করতে পারতাম, দ্যাট কুড হ্যাভ বিন বেটার। বাট মাল্টিপল ডাটাবেস থাকার কারণে আমার একই ডাটা রিপিটিশন মানে পুনরাবৃত্তি হচ্ছে, which is data redundancy. That means duplication of information in different files. এখন এখানে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে মাল্টিপল ফাইল ফরম্যাটস। ফাইল ফরম্যাটস মাল্টিপল হতে পারে। যেমন ধরো আমি যখন কি বললাম যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি C#.net এ, তখন হয়তো আমি কম্পিউটারে একটা ফাইলে ডাটাগুলো স্টোর করে রাখলাম, সেটা হয়তো আমার টক ফাইল হলো কিংবা টেক্সট ফাইল হলো, ধরে নাও কথার কথা। অন দ্য আদার হ্যান্ড যখন আমি PHP লারাভেলে যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, দ্যাট মিনস উইন্ডোজ ম্যানেজমেন্ট সিস্টেম, তখন হয়তো আমি একটা ফাইল কম্পিউটারে স্টোর করে রাখলাম, দ্যাট ক্যান বি আ এক্সেল শিট containing all the information of the students. So file format আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে বা অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে মাল্টিপল হতে পারে, একের অধিক হতে পারে। ইট ক্যান বি আইদার ডকুমেন্ট অর টেক্সট ফাইল অর এক্সেল শিট, ইট ক্যান বি এনিথিং। অ্যাট দি সেম টাইম একই স্টুডেন্টের ডাটা আমি দুই জায়গার জন্য স্টোর করতেছি, which causes data redundancy. That means the duplication of information in multiple files. So data redundancy, data inconsistency একটা ব্যাপার হতে পারে। আবার ধরো ইনকনসিস্টেন্সির প্রবলেমটা কি, একটা তো ফাইল ফরম্যাটের একটা ঝামেলা আছে, এটা একটা ডাটা ইনকনসিস্টেন্সি। আমরা হোমোজেনাস টাইপ হচ্ছে না, মানে একই টাইপের ফাইল ফরম্যাট হচ্ছে না, হলে ভালো, বাট তারপরে রিডান্ডেন্সির প্রবলেমটা থেকে যায়। কিন্তু আর একটা ইনকনসিস্টেন্সি হতে পারে, সেটা হচ্ছে ধরো আমার যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সেইখানে আমার যে ইনফরমেশনটা সেটা শর্ট ইনফরমেশন আছে, জাস্ট সুমিত, কথার কথা। ধরে নাও যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন মানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে জাস্ট আমার আইডি দেওয়া আছে, স্টুডেন্ট আইডি থাকলেই তো আসলে আর নাম নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট আইডি একজন স্টুডেন্টের জন্যই অ্যাসাইন হয়ে থাকে। একই স্টুডেন্ট আইডি মাল্টিপল স্টুডেন্টের কোন একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে কখনোই হতে পারে না। বাট ওই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ওইখানে তো আমার আইডির বিপরীতে আমার নামটা রাখা হলো একটা শর্ট ফর্মে সুমিত অথবা SKD। অন দি আদার হ্যান্ড ওই ওয়েব অ্যাপ্লিকেশন আমার নামটা রাখা হলো পুরো নাম সুমিত কুমার দাম। সো একটা ডাটা ইনকনসিস্টেন্সি হতে পারে। দ্যাট মিনস সেম ডেটা আর এক্সিস্টিং ইন বোথ ফাইলস অর মাল্টিপল ফাইলস, বাট there is also a change in those data. মানে একই ডাটা কিন্তু যে ইনকনসিস্টেন্ট সেটাও না। এখন একজন রিডার দেখা গেল যে তার হঠাৎ করে ডাটা দরকার পড়লো যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে, মানে ইউনিভার্সিটি থেকে হয়তো সার্টিফিকেট দিবে। এখন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে ওই যে নামটা আছে সুমিত কুমার দাম, ওই নামে গিয়ে দেখলো যে এরা লাইব্রেরিতে কিছু ক্লিয়ারেন্স নাই, মানে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে কিন্তু লাইব্রেরিতে বই ফেরত দেয়। এখন লাইব্রেরি ডাটাবেস বের করবে, বাট ওইখানে দেখবে যে নামটা আছে শুধু সুমিত। সো দেয়ার ইজ আ চান্স দ্যাট ইট মে কজ সাম কনফিউশন যে ইজ দিস দ্য সেম পারসন অর নট। তো ডাটা ইনকনসিস্টেন্সি একটা হিউজ প্রবলেম হতে পারে। আর একটা হচ্ছে যে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। সো এইটা একটা প্রবলেম, যেখানে যে যখন আর কি আমাদের এসকিউএল কোয়ারির ব্যাপার স্যাপার আসেনি, রাইট এ নিউ প্রোগ্রাম টু ক্যারি আউট ইচ নিউ টাস্ক, তখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহায়তা নিতাম। দেখো এখানে দেখো একটা লাইন বলে দিছি আমি, নিড টু রাইট আ নিউ প্রোগ্রাম টু ক্যারি আউট ইচ নিউ টাস্ক, ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। ধরে নাও যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে যে ডাটাবেসগুলো আছে, সেই ডাটাবেসগুলো কিছুটা এই টাইপের যে প্রতিটা ব্যাচের জন্য জাস্ট আমার স্টুডেন্ট ডিটেলস গুলো সেভ করে রাখা আছে, প্রতিটা ব্যাচের জন্য স্টুডেন্ট ডিটেলস গুলো সেভ করে রাখা আছে, এবং ওই ব্যাচের
কোন কোন স্টুডেন্ট কোন কোন বই নিয়েছে সেইটা জানা যাচ্ছে, দ্যাটস অল। কিন্তু ওই যে ইউনিভার্সিটি থেকে আমি সার্টিফিকেট পাচ্ছি না, খোঁজ দিয়ে জানা গেল যে আমার লাইব্রেরি ক্লিয়ারেন্স নাই। এখন ডিপার্টমেন্টাল হেড পার্টিকুলারলি শুধু আমার ইনফরমেশনটাই চায়। এখন ধরে নাও, ব্যাপারটাকে আরেকটু কমপ্লেক্স করি, যদি না বুঝতে পারো আমাকে বলবা। ধরে নাও ওই যে ডাটাবেস, সেখানে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে দ্যাটস কারেন্টলি সুইচড অফ। সো এখন ডিপার্টমেন্টাল হেড বলতেছে তাহলে এই স্টুডেন্টের ইনফরমেশন আমরা কিভাবে পাইতে পারি? একটা কাজ করা যাক, ও যে এরিয়াতে থাকে সেই এরিয়া আর কোন কোন স্টুডেন্ট এই সিএসসি ডিপার্টমেন্টে পড়ে তাদের একটা লিস্ট বের করো, তাদের কাউকে ফোন করে সুমিতকে ডেকে আনা। এইবার আসবে প্রবলেম। দেখো, যে ডাটাবেস গুলো সেভ ছিল সেই ডাটাবেস গুলো কিছুটা এরকম ছিল যে প্রতিটা ব্যাচ ওয়াইজ স্টুডেন্টদের ইনফরমেশন এবং তারা কোন কোন বই নিয়েছে সেগুলো সেভ করে রাখা। ওইখানে কিন্তু এমন কোনো ডাটাবেস নাই, এমন কোনো ফাইল নেই যেখানে লোকেশনের ভিত্তিতে স্টুডেন্টের ইনফরমেশন সেভ করে রাখা আছে। সো ডেফিনেটলি এখন ওই লোকেশনের ভিত্তিতে স্টুডেন্টের ইনফরমেশন গুলো বের করে আনতে গেলে একটা কমপ্লিটলি নতুন প্রোগ্রাম লিখতে হবে, উইচ উইল ডেফিনেটলি টেক আ লট অফ টাইম। তাহলে শর্টকাট পদ্ধতি কি? যে ওই ব্যাচের সকল স্টুডেন্টের তথ্য নেওয়া, ফ্রেন্ডদেরকে ফোন করে সুমিতকে ডেকে আনা, অথবা ওই ফ্রেন্ডকে যদি না পাওয়া যায়, সো দ্য টাস্ক উইল বি ইভেন হার্ডার, মানে আমার আরো স্টুডেন্টের ইনফরমেশন খুঁজতে হবে। সো এই যে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা, যে আগে ফাইল সিস্টেমে যেটা ছিল যে আমার ডাটাবেস গুলো রিলেশনাল ছিল না, দে আর কাইন্ড অফ নন রিলেশনাল। Although there are some relations between the data, they are not relevant or they are not that much helpful. ফলে কোন একটা পার্টিকুলার প্রবলেমে পড়লে আমার কিছু পার্টিকুলার ডাটা বের করে আনার জন্য আবারও নতুন করে প্রোগ্রাম লিখতে হবে। কিন্তু এখন আমাদের দিনটা কি এসেছে, এখন আমরা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ডাটাবেসে মাল্টিপল কলাম থাকে, আবার সেই ডাটাবেসের সাথে আর একটা ডাটাবেসের রিলেশন থাকে, যেখানে একটা ডাটাবেসের প্রাইমারি হয়তো আরেকটা ডাটাবেসে ফরেন কি হিসেবে কাজ করতেছে। ফলে ওই ডাটাবেস মাধ্যমে, যে ডাটাবেসে ফরেন কি হিসেবে কাজ করতেছে, সেই ডাটাবেসের মাধ্যমে আমরা প্রাইমারি কি ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারতেছি। So there are so many alternatives right now in relational database management system, and with the help of SQL query, that means a standard query language, আমরা জাস্ট একটা কোয়েরি দিয়েই সকল ডাটা রিট্রিভ করে আনতে পারি। ফর এক্সাম্পল, সিলেক্ট স্টুডেন্ট নেম ফ্রম স্টুডেন্টস টেবিল ওয়ার লোকেশন এত, মানে আমার ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই ইনফরমেশন গুলো চলে আসবে। জাস্ট আমাকে টেবিলের নামটা উল্লেখ করে দিতে হবে, আমি কোন স্টুডেন্ট চাই তাকে উল্লেখ করে দিতে হবে, বা স্টুডেন্টের নাম উল্লেখ করে দেওয়া লাগবে না, জাস্ট স্টুডেন্ট কলামটাকে উল্লেখ করে দিতে হবে, এবং আমাকে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে হবে যে অ্যাট্রিবিউটে ওই স্টুডেন্ট নামগুলো এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, ইট ক্যান বি লোকেশন অ্যাট্রিবিউট, মানে ওই পার্টিকুলার লোকেশনে কোন কোন স্টুডেন্ট আছে তাদের ডাটা থাকে। সো এখনকার দিনে এসকিউএল কোয়ারির মাধ্যমে আমরা ইজিলি একটা ডাটাবেস বা মাল্টিপল ডাটাবেস থেকে আমাদের প্রয়োজন অনুসারে ডাটা রিট্রিভ করে আনতে পারি, উইচ ওয়াজ নট পসিবল ইন দ্য আর্লিয়ার টাইমস, যখন আর কি ওই ফাইল সিস্টেম ছিল, যে হয়তো আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করে বা বিভিন্ন উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য হয়তো C#.NET ব্যবহার করতেছি, ওয়েব ডেভেলপমেন্টের জন্য PHP Laravel ব্যবহার করতেছি, এইরকম বিভিন্ন ডাটা ব্যবহার করে আমরা মাল্টিপল ফাইল কম্পিউটারে জেনারেট করে রাখতাম ওই অ্যাপ্লিকেশনের জন্য ওই ডাটাবেস গুলো, বা এই ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের জন্য এই ডাটাবেস, ডাটা রিডান্ডেন্সি দেখা দিত, ডাটা ইনকনসিস্টেন্সি দেখা দিত, আমরা গুলো পার্টিকুলার ডাটা রিট্রিভ করতে পারতাম না, এরকম অনেক অনেক প্রবলেম দেখা দিত। এবং এই যে কমপ্লিট প্রবলেম, যে মাল্টিপল ফাইলে এক্সিস্ট করা এবং এদের যে ফরম্যাটের ভিন্নতা, এইটাকে এক শব্দে বলা হয় ডাটা আইসোলেশন। Data isolation indicates the multiple files containing the same data or same type of data or inconsistent data which are actually same and they are in different formats. The integrity problems. Like integrity problems হচ্ছে integrity constraints, মানে হচ্ছে আমার কিছু নতুন শর্ত আরোপ করা। দেখো, একটা এসকিউএল কোয়ারিতে শর্ত আরোপ করা বা কন্ডিশন দেওয়া যতটা ইজি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শর্ত আরোপ করা বা কন্ডিশন দেওয়া তার থেকে ঢের ডিফিকাল্ট, বুঝছো? যেমনটা ধরো, আমি যদি এমন একটা কোনো ডাটাবেস ক্রিয়েট করি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেখানে আমি বেশ কিছু অ্যাট্রিবিউট রাখলাম। অ্যাট্রিবিউটের মধ্যে ধরে নাও, কথার কথা ধরে নাও, অ্যাট্রিবিউট আছে আমার ডিপার্টমেন্ট, স্টুডেন্ট নেম এবং সেই স্টুডেন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স। এবং ওই স্টুডেন্টকে প্রতি বছর ডিপার্টমেন্ট থেকে একটা বৃত্তির টাকা দেওয়া হয়, যে বৃত্তির টাকাটা সে কখনো 500 নিচে নামাতে পারবে না, মানে এখানে 500 টাকা তাকে অ্যাকাউন্টে রেখে বাকি টাকা তুলতে হবে। তো এখন যদি আমি এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে চাই যে যখন ওর অ্যাকাউন্ট ব্যালেন্স 500 চলে আসবে তখন সে আর টাকা নিতে পারবে না। So that will be very difficult to insert a new condition, a new code in a completely programming language based database. মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে যে ডাটাবেস গুলো আগে তৈরি হতো, মানে ফাইল সিস্টেম যেটা, সেখানে ওরকম একটা নতুন লাইন অ্যাড করা, মানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এরকমই ব্যাপার যে হুট করে দেখবো যে কোথাও একটা লেস দ্যান ইকুয়াল এর ইকুয়াল উঠে দিস, পুরো কোড ধরে চেঞ্জ হয়ে যাবে। তো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইগুলো অ্যাড করা, মানে এই ধরনের কনস্ট্যান্ট বা কন্ডিশন অ্যাড করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে এর মাধ্যমে যেটা হয় যে তোমার ওই ডাটাবেজের কনসিস্টেন্সি প্রবলেম গুলো তো থাকেই, যে ধরো একটা ডাটাবেজে আমি 500 টাকা থেকে বাকি টাকাটা উঠে ফেলতে পারছি, এখানে 0 টাকা আছে। আর একটা ডাটাবেজ হয়তো লেস কমপ্লেক্স, ফলে সেইখানে এই ধরনের কনস্ট্যান্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কনস্ট্যান্ট অ্যাড করাটা একটু ইজি। সেখানে হয়তো স্টুডেন্ট বাকি টাকা তুলতে পারতেছে না, মানে 500 টাকা থেকে বাকি আর কোনো টাকা তুলতে পারতেছে না। যে ইন্টিগ্রিটি প্রবলেম গুলো এসকিউএল কোয়ারিতে নাই। কন্ডিশন অ্যাড করা, ওই হোয়ার টেক্সটের পরে কন্ডিশন অ্যাড করা এক্সট্রিমলি ইজি compared to any kind of programming language. Hard to add new constraints or change existing ones. এটা আর কি এখানে বলছেন। তো আচ্ছা, শিওর, ডেফিনেটলি। দেখো, ইন্টিগ্রিটি প্রবলেমস মানে কি? ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট দ্বারা বোঝানো হয়ে থাকে কিছু শর্ত, বুঝছো? আগের আমলে যেটা হতো যে আমরা এতক্ষণ যেটা বললাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কোড করে কোন একটা ফাইলে কোনো কিছু নির্দিষ্ট ডাটা স্টোর করে রাখতাম। মানে ফাইল সিস্টেমগুলো কোড জেনারেট হতো, কোড দ্বারা জেনারেট করে ফাইল সিস্টেমে আমরা ডাটা স্টোর করে রাখতাম। এখন ধরে নাও আমি একটা ডাটাবেস ধরলাম যে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য যে বরাদ্দ বৃত্তির টাকাগুলো, সেগুলো স্টোর করে রাখা আছে একটা ফাইল, বৃত্তির অ্যামাউন্ট গুলো। একজন স্টুডেন্ট সেখান থেকে প্রতিনিয়ত টাকা তুলতেছে এবং হঠাৎ করে ডিপার্টমেন্ট একটা নতুন শর্ত আরোপ করলো যে হ্যাঁ, স্টুডেন্টরা টাকা তুলতে পারবে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, তাদেরকে টাকা তোলার জন্যই টাকা বরাদ্দ দেওয়া আছে, কিন্তু যদি ব্যালেন্স 500 টাকার নিচে নেমে যায়, মানে 500 পর্যন্ত চলে আসে, তখন আর টাকা তুলতে পারবে না। তো এখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার চেঞ্জ আনতে হবে যে যখনই একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাবে তখনই চেক করা হবে যে ব্যালেন্স 500-র উপরে আছে কিনা। যদি অ্যাকাউন্ট ব্যালেন্স 500-র উপরে বা এখানে ধরো 0-র উপরে থাকে, ইন দ্যাট কেস একজন স্টুডেন্ট টাকা তুলতে পারবে ব্যাংক থেকে, আদারওয়াইজ সে কখনো টাকা তুলতে পারবে না। প্রবলেমটা আরেকটু মজার হয়। ধরো আমি একটা ফাইল জেনারেট করলাম যেখানে স্টুডেন্টদের জন্য বরাদ্দ অর্থ রাখা আছে, কিন্তু আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের কোনো শর্তই দেইনি একজন স্টুডেন্ট টাকা তুলতে পারবে। তো দেখা গেল যে ওই স্টুডেন্টের জন্য বরাদ্দ টাকাই হচ্ছে, অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 0, কিন্তু ওই ব্যাংক সিস্টেমে এখনো টাকা রাখা আছে, কিন্তু কোডে কোনো শর্ত দেওয়া নেই যে ব্যালেন্স 0 হলে স্টুডেন্ট টাকা তুলতে পারবে না, জাস্ট বলা আছে যে ওই স্টুডেন্ট তার আইডি দিয়ে টাকা তুলে আনতে পারবে। তো হতেই পারে যে স্টুডেন্ট টাকা তুলতে গেলে আরেকজনের টাকা নিয়ে চলে আসলো, কারণ কোডে আমার কোনো ধরনের শর্তই দেওয়া নেই। কোডে জাস্ট এটুকু বলা আছে স্টুডেন্ট আর স্টুডেন্ট আইডি বা আইডি কার্ড এন্ট্রি করবে, সে তার টাকা তুলতে পারবে। এখন এই যে শর্ত দেওয়া নেই, শর্ত না দেওয়ার জন্য যে প্রবলেম, এই প্রবলেমটাকে দূর করতে হলে আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে হবে, which is not a satisfactory solution. যদি একদম সিম্পল একটা ফাইল সিস্টেম হয় সেক্ষেত্রে হয়তো আমার কোডে সামান্য চেঞ্জ আনা কোনো ব্যাপার না, বাট যদি কম্পাউন্ড বা কমপ্লেক্স কোনো ফাইল সিস্টেম হয়, ধরো ফাইলের মধ্যে ফাইল, তার মধ্যে ফাইল,
ধরো প্রথমে একটা ফাইল আছে স্টুডেন্ট ফাইল, সেইখানে স্টুডেন্ট নামগুলো সেভ করে রাখা আছে। ওই স্টুডেন্ট নামের মধ্যে আবার আরেকটা ফাইল আছে, প্রতিটা স্টুডেন্টের জন্য আরেকটা করে ফাইল। সেই ফাইলটা হচ্ছে সেখানে তার কি কি মানে তার বাসার ঠিকানা সেভ করে রাখা আছে। এবার ওই স্টুডেন্টের জন্য আরো আরেকটা ফাইল আছে, যে ফাইলে তার জন্য বরাদ্দকৃত অর্থ সেভ করে রাখা আছে। সো ফাইলের মধ্যে ফাইল, মানে একটা ফাইল অ্যাক্সেস করার জন্য আমাকে মাল্টিপল ফাইল অ্যাক্সেস করতে হচ্ছে। তো এইটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। যদি সিম্পলি একটা ফাইলই থাকে, সেখানে হচ্ছে জাস্ট বরাদ্দকৃত অর্থ দেওয়া আছে, সেক্ষেত্রে হয়তো কোডে চেঞ্জ আনাটা উইল বি আ বিট ইজিয়ার। বাট যদি মাল্টিপল ফাইল থাকে, তাহলে তো আমাকে একটা ফাইল অ্যাক্সেস করা, তার মধ্যে ফাইলে গিয়ে চেঞ্জ আনা, কোডের জন্য চেঞ্জ আনা এবং শর্ত আরোপ করা, নতুন কনস্ট্রেইন্ট অ্যাড করা, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, ইট বিকামস আ বার্ডেন। দেখো এখানে সেটাই বলা আছে, হার্ড টু অ্যাড নিউ কনস্ট্রেইন্টস অর চেঞ্জ এক্সিস্টিং ওয়ান্স। মানে কোডে চেঞ্জ করা সহজ কথা হচ্ছে যে আগে কোড করে ফাইল জেনারেট করে ডাটা স্টোর করে রাখা হতো, এবং সেই কোডে চেঞ্জ আনাটা, নতুন কোনো শর্ত আরোপ করা বা কোনো একটা শর্ত দূর করা, ইট বিকামস ডিফিকাল্ট। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রবলেম দেখা দিতে পারে, এরর দেখা দিতে পারে, সেটা রান নাও হতে পারে, এক্সিকিউট নাও হতে পারে, আমার পুরো সিস্টেম স্টল হয়ে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। ইন্টিগ্রেটিভ প্রবলেমসটা কি? সহজ কথা হচ্ছে আমাকে নতুন কনস্ট্রেইন্ট বা নতুন শর্ত এগুলো অ্যাড করা কিংবা এক্সিস্টিং যেগুলো সেগুলো চেঞ্জ করাটা ডিফিকাল্ট। এখন আমরা এই অ্যাটমিসিটি, কনকারেন্ট অ্যাক্সেস এই দুইটা পড়ার আগে একটা টপিক সম্পর্কে একটু জেনে নিব। তো যেটা হচ্ছে এখন একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে একটা ডাটাবেজের বেশ কিছু প্রপার্টি থাকে, কথা বুঝছো? এই প্রপার্টিটার একটা সংক্ষিপ্ত নাম আছে, which is known as acid properties. Atomicity, consistency, isolation এবং durability. তো অ্যাটমিসিটিটা কি? অ্যাটমিসিটি হচ্ছে আমার একটা ডাটাবেজের ট্রানজাকশন, যে কোনো ধরনের ট্রানজাকশন, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে, সেটা হয় ফুললি কমপ্লিট হতে হবে, নতুবা টোটালি হওয়াই যাবে না। মানে a transaction should be fully completed in a proper database. একটা ডাটাবেসের চারটা প্রপার্টি থাকে, তাদের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাটমিসিটি, which indicates a complete transaction. মানে একটা ট্রানজাকশনের যে কোনো ডাটা দেওয়া বা নেওয়া, এটার একটা কমপ্লিট ট্রানজাকশন ইন্ডিকেট করা হচ্ছে অ্যাটমিসিটি। আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, মানে একটা ট্রানজাকশন হয়ে যাওয়ার পরে ডাটাবেসকে অবশ্যই কনসিস্টেন্ট স্টেটে থাকতে হবে, সেখানে যেন এমন কোনো পরিবর্তন না আসে যার জন্য আমাদেরকে যে ডেটা কিছুক্ষণ আগে রেলিভেন্ট মনে হচ্ছিল সেটা এখন ইররিলেভেন্ট মনে হয়। কথা বলছো যে আমি হয়তো অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করলাম, তো এই ট্রান্সফারের ফলে যেন অ্যাকাউন্টের ব্যালেন্সের একটা কারেক্ট পরিবর্তন আসে, ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট। দেখা গেল আমি ব্যালেন্স থেকে টাকা ট্রান্সফার করলাম 500 টাকা, আগে ছিল 2000 টাকা, সো ইট হ্যাজ টু বি 2000 টাকা টোটাল। এখন তাহলে থাকবে হচ্ছে 1500 টাকা রিমেইনিং। তো এমন কেস যেন না ঘটে যে ডাটা ট্রানজাকশন কমপ্লিট হয়েছে, আমার সিস্টেমও অফ হয়নি বা কারেন্ট চলে যায়নি, বাট দি কারেন্ট অ্যামাউন্ট ইজ 2000 টাকা। এই অ্যামাউন্ট, এই ঘটনাটা আগের আমলে হতো, ফাইল সিস্টেমে হতো, আমরা সেটা নিয়ে একটু পরে পড়বো। কনকারেন্ট অ্যাক্সেসের সময় আমার কনসিস্টেন্সি থাকতো না, ইনকনসিস্টেন্ট হয়ে যেত, একটু পরে পড়বো। আমি একটু জাস্ট প্রপার্টি গুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাসিড প্রপার্টি, আর একটা হচ্ছে মানে অ্যাসিড প্রপার্টির মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাটমিসিটি, আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, এরপর হচ্ছে আইসোলেশন। প্রপার্টিজের চারটা প্রপার্টি, বুঝছো? এই ডিউরেবিলিটি প্রপার্টি হচ্ছে ডাটাবেসকে ডিউরেবল হতে হবে টু হোল্ড all the changes even if the system fails or takes a restart. এটা ডাটাবেসের একটা গুড প্রপার্টি, মানে অ্যাসিড প্রপার্টি থেকে একটা ডাটাবেসের তার চতুর্থ প্রপার্টিটাই হচ্ছে ডাটাবেস ডিউরেবিলিটি। দ্যাট মিন্স দ্য ডেটাবেস হ্যাজ টু বি এবল টু হোল্ড অল দি চেঞ্জেস মেড টু ইট ইভেন ইফ দ্য সিস্টেম ফেলস অর রিস্টার্টস। এখন এটা হতে পারে যে ধরো সিস্টেম চলে গেল, ডাটাবেস এমন ভাবে ডিজাইন করা যে যখনই আমার কারেন্ট চলে গেছে ট্রানজাকশন আর হবে না, ট্রানজাকশন অটোমেটিক স্টপ হয়ে যাবে।
মানে অন্য অ্যাকাউন্টে আমার টাকা যাবে না, বা ধরো টাকা চলেও গেছে, ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। ওই অ্যাকাউন্টে একটা মানে ওয়ার্নিং দিবে যে অপোজিট এন্ডে সিস্টেম অফ হয়ে গেছে, ফলে আপনি যদি এখান থেকে টাকা তোলেন তো অপোজিট এন্ডে হয়তো একটা পরিবর্তন নাও হতে পারে। যে দেখা গেলো আপনি এখান থেকে 500 টাকা তুলেন, কিন্তু অপোজিট এন্ডে 2000 টাকা ব্যালেন্স সেইটাই রয়ে গেছে। এটা হতে পারে। এটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ এর চতুর্থ প্রপার্টি, দ্যাট ইজ ডাটাবেস ডিউরেবিলিটি। I mean the database has to be able to hold all the changes made to it even if the system fails or takes any kind of restart. কথা বুঝছো? এখন দেখো এই যে ডিউরেবিলিটিটা, এইটা ফাইল সিস্টেমে ছিল না, বা অ্যাটমিসিটিও ফাইল সিস্টেমে ছিল না। তো দেখো যে ড্রব্যাকস অফ ইউজিং ফাইল সিস্টেমস টু স্টোর ডেটা কন্টিনিউয়েশন, এটা হচ্ছে যে অ্যাটমিসিটি আপডেটস, failures may leave database in an inconsistent state with partial updates carried out. Atomicity problem. That means যে এক সাইডে হয়তো আমি টাকার ট্রানজাকশন করলাম, কিন্তু অন্য সাইডে আমার কোনো আপডেট হলো না। For example, transfer of funds from one account to another should either complete or not happen at all. মানে এই যে অ্যাটমিসিটির প্রবলেমটা, এটা বর্তমান ডাটাবেজে অ্যালাউড না। অ্যাটমিসিটি একটা ভালো ডাটাবেজের একটা গুড প্রপার্টিজ এর মধ্যে পড়ে। অ্যাসিড প্রপার্টিজ এর প্রথমটা হচ্ছে অ্যাটমিসিটি, মানে ট্রানজাকশন হ্যাজ টু বি আইদার কমপ্লিট অর ইট শুড নট হ্যাপেন অ্যাট অল। আর যদি পার্শালি এটা অ্যাক্টিভও হয়ে যায়, মানে পার্শালি তোমার চালুও হয়ে যায়, এটা যেন এন্ডিং সিচুয়েশনে না পৌঁছে। মানে ওই যেটা বললাম যে টাকা আরেক অ্যাকাউন্টে চলে গেছে, কিন্তু ওখান থেকে টাকা তুলতে পারতেছে না, ওয়ার্নিং দিচ্ছে বা রেড অ্যালার্ট দিচ্ছে যে অপোজিট সাইডে সিস্টেম অফ হয়ে আছে, ইউ ক্যান নট টেক আউট দি মানি, আদারওয়াইজ দেয়ার ওয়ন্ট বি এনি চেঞ্জেস মেড টু দ্য অপোজিট এন্ড। এটা হচ্ছে অ্যাটমিসিটি আপডেট। আর একটা প্রবলেম হতো যেটা আগের আমলে ইনকনসিস্টেন্সি ক্রিয়েট করতো, সেটা হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার্স। এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো কনকারেন্ট মানে কি? স্যামুলটেনিয়াস অ্যাক্সেস, মানে একই সাথে দুইজন ইউজার অ্যাক্সেস করতে যাচ্ছে। কথা বুঝছো? একই সাথে দুইজন ইউজার অ্যাক্সেস করতে যাচ্ছে। ধরো এখনকার দিনে যেটা হয়, সহজ কথা বলো, গুগলে আমরা সার্চ করি না, তো গুগলে কি হচ্ছে, মিলিয়নস অফ ইউজার এট দ্য সেম টাইম একই সেকেন্ডে কোন একটা পার্টিকুলার ওয়েবসাইট অ্যাক্সেস করতে চায়, হতেই পারে। তো এইটা ডাটাবেজের ক্ষেত্রে হলে আগের আমলে কি প্রবলেম হতো, যখন ফাইল সিস্টেমের মাধ্যমে আমরা ডাটা স্টোর করে রাখতাম। ধরো কোন একটা পার্টিকুলার জায়গায়, যে আমাদের ডিপার্টমেন্টের জন্য, আমাদের সকল স্টুডেন্টের জন্য টাকা বরাদ্দ করে রাখা আছে 1 লাখ। এখন তুমি এবং অতুল দুজনে একই সাথে একই টাইমে, ধরে নাও হয়ে গেছে একই টাইমে, হতেই পারে, মানে লাখে একটা কেস ঘটতেই পারে, ইউ ক্যান নট জাস্ট আউটলুক দিস পসিবিলিটি। একই সাথে একই টাইমে দুজনেই টাকা ট্রানজাকশন করতে গেছে। তুমি টাকা তুলতে গেছো 10,000, অতুল তুলতে গেছে 8,000, কিন্তু ডাটাবেস শুধুমাত্র একজনের ডাটাটাকে, মানে একজনের ট্রানজাকশনটাকে এনকাউন্টার করতে পারছে। অ্যামাউন্ট ছিল 1 লাখ, এবং ডাটাবেস যেটা করলো যে অতুলের 8,000 যেটা উইথড্র করে নিছে, সেই 8,000টাকে বিয়োগ করে ফাইনাল অ্যামাউন্ট রেখে দিল 92,000। এখন সফটওয়্যারে, মানে আমাকে স্ক্রিনে দেখাচ্ছে 92,000 টাকা, বাট ওই ডাটাবেসে বা স্টোরে অ্যাকচুয়ালি রাখা আছে 82,000 টাকা। তুমি যে 10,000 টাকা তুলছে না, সেইটাকে তোমার ডাটাবেস এনকাউন্টার করতে পারেনি। Your database was able to encounter only one transaction. That can be Otto's transaction or it can be even yours. যে কোনো একটা ট্রানজাকশন সে এনকাউন্টার করতে পারছে। ফলে ওই যে নতুন আপডেট, সেটা কমপ্লিট না, আমার ডাটা ইনকনসিস্টেন্সি সৃষ্টি করে ফেলছে। অর্থাৎ অ্যাকাউন্টে আমার অ্যাকচুয়ালি আছে 82,000 টাকা, বাট রাইট নাও ইট ইজ শোয়িং 92,000। কথা বুঝছো? যে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার্স, একই সাথে একের অধিক ইউজার আমার ডাটাবেসকে অ্যাক্সেস করতে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে একটা ইনকনসিস্টেন্ট স্টেটে তৈরি হচ্ছে। ট্রানজাকশনের প্রবলেম দেখা দিতে পারে, হয়তো দুজনেই হয়তো 10-20,000 টাকা তুলছে, বাট তোমার ডাটাবেসে এনকাউন্টার করতেছে শুধু একজনের টাকা তোলা। ফলে সেই একজন যে অ্যামাউন্টের টাকা তুলতেছে শুধু সেটাকেই মাইনাস করতেছে, কিন্তু
ইন রিয়েল অ্যাকাউন্টে টাকা পড়ে আছে 80,000, কিন্তু দুইজনই 10-20,000 টাকা তুলছে। সো কনকারেন্ট অ্যাক্সেসের সময় ইনকনসিস্টেন্সির সৃষ্টি হতে পারে। তো এইগুলো হচ্ছে ফাইল সিস্টেমের প্রবলেম which used to happen before. এখন ডাটাবেস সিস্টেমের সিকিউরিটি প্রবলেম হচ্ছে হার্ড টু প্রোভাইড ইউজার অ্যাক্সেস টু সাম বাট নট অল ডেটা। মানে হচ্ছে যে আগের আমলে যেটা হতো যে এখন তো ডাটাবেস অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, অনেক কিছুই আছে। আগে ধরো ওই তোমার জাস্ট আইডি কার্ড কেউ চুরি করে নিয়ে গেল, রেটিনা স্ক্যান দেওয়া লাগতেছে না, জাস্ট ওই কম্পিউটার হ্যাক করে সব ডাটা হ্যাক করে নিতে পারতেছে। সিকিউরিটি কিছু প্রবলেম ছিল বেসিক, ওই আমাদের প্রবলেম। একটা কম্পিউটারের ফাইল হ্যাক করা তো কোনো ব্যাপার না, মানে কম্পিউটারে তেমন সব ডাটা স্টোর করে রাখা আছে, কম্পিউটারের পাসওয়ার্ড ক্র্যাক করা কোনো ব্যাপার না, কম্পিউটার পাসওয়ার্ড ইজিলি ক্র্যাক করা যায়। এখন তো সব ধরো যে মাইস্কেল ওয়ার্কবেঞ্চে থাকে বা অনলাইনে থাকে, সিকিউরিটি যেটা প্রোভাইড করে সেটা এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ক্র্যাক। তো ডাটাবেস সিস্টেম এই সকল প্রবলেমের সলিউশন অফার করে। এখন আমরা যে প্রবলেম গুলো করলাম, একটা ডাটাবেস তৈরির 3টা লেভেল আছে, বুঝছো? একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, আর একটা হচ্ছে ভিউ লেভেল। এখানে একটু সামান্য বোঝার ব্যাপার আছে, সামান্য মানে খুবই সামান্য। Physical level is kind of the blueprint of any table. It describes how a record is stored. মানে কিভাবে একটা রেকর্ড স্টোর করা হবে, মানে একটা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করা হবে। মানে একটা ধরো একটা ডাটাবেস হচ্ছে কাস্টমার ডাটাবেস, এখানে কি কি থাকতে পারে, কি কি কলাম থাকতে পারে, কলামের ডাটা টাইপ কি কি হতে পারে, দ্যাট ইজ কল্ড দি ফিজিক্যাল লেভেল। I mean the blueprint of an entire database. এরপর আসে লজিক্যাল লেভেল, describes data stored in the database and the relationships among the data. মানে হচ্ছে এখানে আমরা ডিরেক্ট ডাটাবেসটাকে ক্রিয়েট করি, ডাটা ইনসার্ট করলে করতেও পারি, নাও করতে পারি, দ্যাটস আপ টু আস, বাট the database is created and the columns are created, the types of the columns are created. যেমন ধরো এই যে এখানে ইনস্ট্রাক্টর একটা ডাটাবেস, এখানে আবার 4টা কলাম থাকতে পারে, সরি, একটা হচ্ছে আইডি, নেম, কেপ্ট নেম, আর একটা হচ্ছে স্যালারি, 4টা কলাম। আইডি হচ্ছে স্ট্রিং, ওয়ার্কার হতে পারে, নেম স্ট্রিং, ডিপার্টমেন্ট স্ট্রিং, স্যালারি ইন্টিজার। সো এইটা হতে পারে আমার একটা ডাটাবেস। লজিক্যাল লেভেলে উই describe the data stored in the database and the relationships among those data. In other words, the complete database is created. এখন ওই যে ডাটাগুলো স্টোর করা হয় কিনা, মানে আমরা ডাটা স্টোর করার চেষ্টাকে ডিসক্রাইব করতেছি, যেটা এটা হচ্ছে আইডি and its data type is string. It can be an integer. This is name and the data type is string. This is department name, this the data type is string. We are describing the data stored in the database, their types and how, and also we are creating the database. But data store kora ba na kora এটা ইম্পর্টেন্ট না, ইটস আপ টু আস, উই ক্যান আইদার স্টোর ডেটা অর নট, বাট এখানে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যায়, দ্যাটস ইট। এরপর আসলে ভিউ লেভেল। ভিউ লেভেল হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আমাদের ডাটা টাইপ হাইড করে রাখে, এবং এছাড়াও কিছু ইনফরমেশন, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলো হাইড করা হয়ে থাকে। দেখো এখানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা প্রপার্টি আসে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর 4টা বেজর প্রপার্টি গুলোর মধ্যে একটা, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। মানে জাস্ট প্রয়োজনীয় ডাটাগুলো ক্রিয়েট করে। সিম্পলি একটা উদাহরণ এক জায়গায় পড়ছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ, না গাড়ির না, টেলিভিশনের এক্সাম্পল পড়ছিলাম, যে ওই টিভি চালাবো, বাট there is no need for us to know all the functions of a TV remote. If we just know how to switch on the TV, change the channels, increase or decrease the volume, that's enough. তো এইরকম হচ্ছে অ্যাবস্ট্রাকশন আর ভিউ লেভেল, এদের কাজ কিছুটা এরকম, মানে আমরা ডাটা টাইপ হাইড করে রাখি, এবং যে ইনফরমেশন যেগুলো খুব এমপ্লয়িজ স্যালারি বা অন্যান্য কোনো সিকিউরিটি ইনফরমেশন হতে পারে, যেমন ধরো মোবাইল নাম্বার কিংবা ইমেল নাম্বার, যেটা আর কি পার্সোনাল ইমেল, একান্তই পার্সোনাল ইমেল, যেটা সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে, এগুলো হাইড করে রাখে। তো ভিউ অফ দি ডেটা, দেখো an architecture for a database system. ভিউ লেভেল হচ্ছে ভিউ 1, ভিউ 2, ডট 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 ভিউ n। এর নিচে থাকে হচ্ছে লজিক্যাল লেভেল আর ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল যেটা বললাম, দ্যাটস দ্য ব্লুপ্রিন্ট। লজিক্যাল লেভেলে আমরা
ডাটাবেসটাকে ক্রিয়েট করে ফেলি, ডাটা এন্ট্রি করে করলাম, না করলে নাই, যদি করে ফেলে তাহলে ভিউ লেভেলে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি with hiding those information which are important or which are important for a security purpose, মানে সিকিউরিটি পারপাসে যে ইনফরমেশন গুলো থাকে সেগুলোকে হাইড করে আমরা ভিউ করতে পারি। তো দ্যাটস হোয়াট আই ক্যান ডু। আর এরপরে আসো ইনস্ট্যান্সেস এন্ড স্কিমাস। স্কিমা লজিক্যাল আর ফিজিক্যাল স্ট্রাকচার অফ দি ডেটাবেস, মানে ওই ফিজিক্যাল বা লজিক্যাল স্ট্রাকচারটাকে আমরা ডাটাবেস মানে স্কিমা বলি। দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। The database consists of information about a set of customers and accounts and the relationship between them. এই যে স্কিমা, এটাকে কিছুটা কম্পেয়ার করা হয় যে আমরা একটা প্রোগ্রামের যে ভ্যারিয়েবল টাইপ আছে না, ভ্যারিয়েবলের যে ইনফরমেশন, টাইপ অফ ইনফরমেশন অফ এ ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের যে ইনফরমেশন গুলো, whether it's integer or double or float or character, স্কিমা কিছুটা ওইরকম ইনফরমেশন প্রোভাইড করে আমাদের। এটা লজিক্যাল স্কিমা, এটা ফিজিক্যাল স্কিমা। এখানে আমরা ব্লুপ্রিন্ট গুলো করা হয়েছে আর লজিক্যাল স্কিমায় ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলা হয়েছে, somewhat like that। তো ফিজিক্যাল স্কিমা হতে পারে, লজিক্যাল স্কিমা হতে পারে, মানে লজিক্যাল বা ফিজিক্যাল স্কিমা অ্যাকচুয়ালি কিছু না, এটা জাস্ট বলে যে এই ব্লুপ্রিন্টটা হচ্ছে এই ডাটাবেসের লজিক্যাল স্কিমা। বা কোথাও যদি লজিক্যাল স্কিমা লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে দ্যাট ইজ দি লজিক্যাল স্ট্রাকচার অফ দ্যাট ডেটাবেস। ইন আদার ওয়ার্ডস দ্য মানে what can I say, the blueprint of that database। আর কোথাও যদি লেখা থাকে ফিজিক্যাল স্কিমা তাহলে আমরা বুঝবো যে না, ডাটাবেস ডিজাইনটা হয়ে গেছে ফিজিক্যাল লেভেলে, ওইখানে ডাটা ইনসার্ট করা থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে একটা ভেরিয়েবলের যে ইনফরমেশন থাকে, ধরো ইন্টিজার এক্স, এটা কোন ধরনের স্কিমা কেউ বলতে পারো? আমি একটা কোডে লিখলাম ইন্টিজার এক্স, what kind of schema is this? স্যার কনসেপচুয়াল ফিজিক্যাল স্কিমা। এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো লজিক্যাল স্কিমা জিনিসটা কি, মানে একটু আগে যেটা পড়লাম যে লজিক্যাল স্ট্রাকচার, ইটস দ্য ব্লুপ্রিন্ট, নাথিং ইজ ক্রিয়েটেড ইয়েট। কথা বুঝছো? এখন কোথাও যদি আমরা একটা লেখা পাই যে লজিক্যাল স্কিম, আমরা বুঝবো যে ওইখানে ডাটাবেসের লজিক্যাল স্ট্রাকচারটা বলে দেওয়া আছে, মানে ব্লুপ্রিন্টটা বলে দেওয়া আছে। ঠিক সেরকম ফিজিক্যাল স্কিমা আছে। ফিজিক্যাল স্কিমা আমরা দেখলে বুঝবো যে হ্যাঁ, ডাটাবেসটা ফিজিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস দি ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডাটাবেস এক্সিস্টস। We have already created the database. It may or may not contain data. এখন আমরা প্রোগ্রামে কোথাও লিখে ফেলছি যে ইন্টিজার এক্স, সো এইটাকে কোন ধরনের স্কিমার সাথে কম্পেয়ার করা যায় কেউ বলতে পারো? এনিওয়ান? আর আমি আরেকজনকে মুখে বললাম যে ঠিক আছে, ওখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নাও, ইন্টিজার ভ্যারিয়েবল নিলেই হবে, বা ফ্লোট নাও। হতেই পারে যে স্যার কাউকে খুশি হয়ে 0.5 বা দশমিক মার্কস দিছে, বাট স্যার সচরাচর দশমিক মার্কস দেয় না। আমি একজনকে একটা জায়গায় বলতেছি, বলার পরে সে কোডে লিখতেছে, সে এটাও লিখতে পারে যে ইন্টিজার এক্স অথবা ফ্লোট এক্স। এই যে আমি যেটা বললাম, এটা কোন স্কিমার সাথে কম্পেয়ার করা যায়? এটা লজিক্যাল স্কিমা। লজিক্যাল স্কিমা মানে আমি তাকে বলতেছি, it's the blueprint, I'm giving him the concept or the what can I say, the way to solve that problem, solve that program। আর সে কিন্তু এখনো সেটাকে লেখেনি বা সেটাকে এক্সিকিউট করেনি। এখন সে কোডে লিখলো ইন্টিজার এক্স। নাও দ্যাটস ক্যান বি কম্পেয়ার্ড টু ফিজিক্যাল স্কিমা, মানে আমরা ওইটা এখন এক্সিস্ট করে, ভেরিয়েবলটা এখন এক্সিস্ট করে। এখন আমি বলতেছিলাম, এখন সেই ভেরিয়েবলটা এক্সিস্ট করে, কোডে লেখা হয়েছে ইন্টিজার এক্স। So that can be compared to a physical schema। এবং যেটা বললাম যে ফিজিক্যাল স্ট্রাকচারে মানে ডাটাবেস ক্রিয়েট হওয়ার পরে it may or may not contain data. Similarly, that variable may or may not contain data। মানে ইন্টিজার x লিখলো, ঠিক আছে, that can be compared to a physical schema। এখন ইন্টিজার x এর ভ্যালু থাকতে পারে, নাও থাকতে পারে। কেউ যদি লিখেও দেয় ইন্টিজার x is equal to 10, that is also acceptable। এইটুকু কি বুঝাইতে পারছি? স্কিমা ইজ নাথিং, জাস্ট ওই লজিক্যাল বা ফিজিক্যাল স্ট্রাকচারটাকে সহজে বলতেছে যে দিস ইজ লজিক্যাল স্কিমা, মানে এখানে লজিক্যাল স্ট্রাকচারটা আছে, দ্য ব্লুপ্রিন্ট অফ দি ডেটাবেস, দিস ইজ ফিজিক্যাল স্কিমা। থ্রু দ্যাট ফিজিক্যাল স্কিমা টার্ম উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দি ডেটাবেস ইজ অলরেডি ক্রিয়েটেড, ইট মে অর মে নট হ্যাভ এনি কাইন্ড অফ ডেটা। আর এটাকে আমরা কম্পেয়ার করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ফর এক্সাম্পল, আমি একজনকে বলতেছি যে হ্যাঁ স্যার তো আসলে পূর্ণ সংখ্যায় যে স্যার কাউকে পয়েন্টে মার্কস দেয় না। For that reason, you can take an integer
একটা ইন্টিজার ভেরিয়েবল নিতে পারো মার্কস গুলোকে হোল্ড করার জন্য, একটা ইন্টিজার অ্যারে নিতে পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু সে যখন কোডে লিখতেছে যে ইন্টিজার x is equal to 89, that can be compared to physical schema because that code now exists.